আমিও শিক্ষকতার পেশায় আছি, এখনো বলি। ঠিক রাজনীতিক হতে পারি নাই। বাংলাদেশে রাজনীতিক হওয়া খুব কঠিন, আপনারা জানেন। বাংলাদেশের রাজনৈতিক সংজ্ঞা সেই সংজ্ঞায় মেলাতে পারি না। রাজনীতিকের পরীক্ষায় 35 বছর চেষ্টা করেও পাশ করতে পারি না। তো আমি এই হিসেবে বলছি, আজকে যারা এখানে মঞ্চে আছেন প্রায় প্রত্যেকেই শিক্ষক। ফাহিম রয়েছে প্রতিবাদের প্রতিনিধি হিসেবে, প্রতিবাদের প্রতিনিধি ফাহিম। যে আমি সাধুবাদ জানাচ্ছি সেই কারণে যে তারা আজকে প্রয়োজন বোধ করেছেন। তারা অনেকেই আন্দোলন পরবর্তী পর্যায়ে পেশাদারী জীবনে গিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে তারা প্রয়োজন বোধ করেছেন আজকে আবার মাঠে নামতে হবে। আশা করি আমার এই চিন্তাধারা তারা ভুল প্রমাণিত করবেন না। কেন আজকে আবার মাঠে নামার প্রয়োজন হয়েছে? একটু ইতিহাসে ফিরে যাব। এখানে যারা ইতিহাস বিভাগের শিক্ষক আছেন তারা আমাকে ক্ষমা করবেন যদি আমার ভুল হয়। আজকে আমি যে কিনোট পেপারটি সেখানে দেখেছি, সেখানে বাংলাদেশের মানুষের যে মুক্তির যে আন্দোলন, সেই মুক্তির আন্দোলনের ইতিহাসের কিছুটা বিশ্লেষণ রয়েছে। আমি যদিও ঐতিহাসিক নই, ইতিহাসবেত্তা নই, কিন্তু আমি কিন্তু বিগত 1 বছর যাবৎ বিভিন্ন বক্তব্য বক্তৃতায় আমি একটি কথাই বলে এসেছিলাম যে বাঙালি জাতির রক্তে রয়েছে বিপ্লব, এবং বাঙালি জাতির বাংলাদেশি আমরা আজকে বলি, বাংলাদেশ সৃষ্টি হবার পরে বিগত 54 বছর যাবৎ আমাদের এই বাংলাদেশের মানুষের যে চরিত্র সেটা হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট। অর্থাৎ আমরাই একটা প্রতিষ্ঠিত শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করি, আমরাই আবার যারা বিরোধিতা করেছিল, যারা বিপ্লব করেছিল তাদেরকে শাসক বানাই। আবার সময় যেতে না যেতে আমরা কিন্তু যাদেরকে আমরা শাসক বানিয়েছি তাদের বিরুদ্ধে আবার বিদ্রোহ করি। এটা বাংলাদেশের চিরন্তন সত্য। ইতিহাসবিদেরা এখানে যারা আছেন, আমি যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করে দেবেন। দেখুন, এই বাংলার মানুষ মুঘল সাম্রাজ্যেরও অধীনতা স্বীকার করেনি। আজকের কিনোট পেপারে সে কথা স্পষ্ট ভাষায় বলা আছে। আমি বিগত 1 বছর এই কথা অনেকবার বলেছি। এই প্রসঙ্গে একটি গল্প বলি। সম্রাট জাহাঙ্গীর যখন একবার তার সৈন্য সামন্ত নিয়ে এখানে এসেছিলেন, এই শহরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই শহরের নাম কিন্তু ছিল জাহাঙ্গীরনগর। এবং আজকে থেকে প্রায় 400, 350, 400 বছর আগে এই ঢাকা শহর বিশ্বের বৃহত্তম শহরগুলোর মধ্যে একটি শহর ছিল, যে শহরের জনসংখ্যা তখন 1 লক্ষের উপরে ছিল। যারা পপুলেশন সায়েন্সে আছেন তারা কিন্তু ওই শহরের যে পরিধি, জনসংখ্যা এবং গুরুত্ব সেগুলি প্রায় প্রাচীনকাল থেকেই বিবেচনা করে আসছেন। এবং তখনকার দিনে 1 লক্ষের বেশি জনসংখ্যা হলে সেটাকে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হতো। সেই সময় ঢাকা কিন্তু একটি গুরুত্বপূর্ণ শহর। আজকের দিনে 10 লক্ষের বেশি হলে, 1 মিলিয়নের বেশি হলে শহরকে গুরুত্বপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তো সেই সময়ের গল্প, বাদশাহ জাহাঙ্গীর এসেছিলেন, এবং আমি এটা জনশ্রুতি, সত্যি বা মিথ্যা আমি সেই আলোচনায় যাচ্ছি না, যে তিনি এদেশে আসার পরে তাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছিল। দিল্লির দিল্লীশ্বর এবং অত্যন্ত ক্ষমতাবান। বুড়িগঙ্গার পাড়ে যখন তিনি পদচারণা করছিলেন তখন এক অত্যন্ত সাধারণ মানুষ তাকে এসে সতর্ক করেছিলেন, বলেছিলেন এই নদী তুমি চেনো না, ঢাকার বুড়িগঙ্গা নদী, বাংলার নদী। এই নদীতে সকালে নদীর স্রোত একদিকে বয়, বিকেলে নদীর স্রোত কিন্তু উল্টো দিকে বয়।
এবং গল্পে আছে, জনশ্রুতিতে আছে, সেই রাত্রেই বাদশাহ জাহাঙ্গীর তিনি তার সৈন্য সামন্ত তার যারা পারিষদ তাদেরকে আদেশ দিয়েছিলেন এই ঢাকা শহরে আর এক মুহূর্ত নয়, আজকে রাতের ভিতরে আমাকে দিল্লি ফিরে যেতে হবে। এটাই ছিল গল্প। আমি গল্পটি বলছি এই কারণে যে বাংলাদেশের মানুষের যে আসল চরিত্র, সেই চরিত্র কিন্তু এই গল্পের ভিতর দিয়ে ফুটে এসেছে।